তুই একটা, তানিশা একটা, তোদের কাছে থাকলে আমার পেটে কয়টা নাড়ি ভুঁড়ি আছে তোদের জানতেই হবে। আর যতক্ষণ পর্যন্ত না জানবি না শুনবি তোদের শান্তি নেই। তুই বলবি কি না বল। কি বলবো? দেখ, একদম নাটক করবি না। কি নাটক করলাম? ফারি যুথির বিরক্তি মাখা মুখ দেখে রাগি ফেস করে ফুঁসতে ফুঁসতে বলল, তোর মুখের কথা আর খাটের পানি এক। মানে? একদম মানে মানে করবি না। যুথি ফারিকে রেগে যেতে দেখে মুখটা ছোট করে জড়িয়ে ধরে বলল, এমন করছিস কেন? স্যার আমাকে। যুথিকে ওর থেকে সরিয়ে যুথি ফারির কথায় কষ্ট পেয়ে মুখ ভার করে বিছানায় বসতেই ফারি ওর দিকে তাকিয়ে ওর ফোনটা ওপেন করে সেদিনের তোলা যুথির ওয়ালপেপারের ছবিটা দেখিয়ে বলল, তুই যখন ভাইয়াকে ঘৃণা করিস তাহলে তার ছবিটা তোর ওয়ালপেপারে কি করছে? যুথি ফারির ফোনে পিকটা দেখে মাথা নিচু করে বলল, তুই? হ্যাঁ, সেদিন তোর রুম থেকে আসার সময় তানু ফোন করতে ফোনটা ধরতে দেখেছিলাম। পরে জিজ্ঞাসা করলে তুই যাতে অস্বীকার করতে না পারিস তাই ছবি তুলে রেখেছিলাম। ফারির কথায় যুথিকে চুপ থাকতে দেখে ফারি ওর কাছে এগিয়ে এসে ওর পাশে বসে গালে হাত দিয়ে বলল, তুই আমার থেকে লুকাতে শিখে গেছিস মৌ। বলবি না তোর ফারুকে? যুথি ফারির কথায় চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, বাসি তো, ওনাকে ভীষণ ভালোবাসি। তাহলে ভাইকে বলছিস না কেন? কি বলবো তোর ভাইকে? উনি তো আমাকে ভালোবাসেন না। বলদ মেয়ে, ভাই তোকে ভালোবাসে না তো কে বাসে? ফারি, আমি চাই না ওনার সাথে আমার জীবনটা জড়িয়ে আবারও ওনাকে হারিয়ে কাঁদতে। বুঝলাম না। উনি যে আমাকে আবারও ছেড়ে যাবেন না, এর কোনো গ্যারান্টি আছে? আমি ওনাকে ছাড়া থাকতে শিখে গেছি ফারি। এখন আবার জড়িয়ে ওনার সাথে থাকলে আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার সেই শক্তি নেই ফারু ওনাকে হারিয়ে নিজেকে গড়তে। আমার বিশ্বাস তুই একবার ভাইকে ভালোবাসি বললে ভাই কোনোদিনও তোকে ছেড়ে যাবে না। না ফারি, উনি যতদিন পর্যন্ত না আমার কাছে ভালোবাসি কথাটা বলছে, আমি ওনার কাছে কিছুতেই নিজেকে বিলিয়ে দিব না। দেখ, সবাই ভালোবাসা প্রকাশ করতে জানে না। এইসব মানুষ যারা, তারা ভালোবাসার মানুষের বিরহে দুমড়ে মুচড়ে যাবে, তবুও ভালোবাসা স্বীকার করবে না। যুথিকে চুপ থাকতে দেখিয়ে ফারি যুথিকে ওর দিকে ঘুরিয়ে বলল, আচ্ছা, এটা বাদ দে। তোরা তখন একসাথে বেরোলি, তুই কি সারাদিন ভাই রুমে ছিলি? যুথি ফারির কথায় কিছুক্ষণ চুপ থেকে বলল, উনি তখন বৃষ্টির ভেতর আমাকে থাপ্পড় দেয়, আমি মাথা ঘুরে সেন্সলেস হয়ে যাই। তারপর কি হয়েছিল মনে ছিল না। যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি ওনার। কি হলো, চুপ হয়ে গেলি কেন? বল। যুথি সংকোচ বোধ নিয়ে মিনমিন কণ্ঠে বলল, তখন দেখি আমি ওনার বিছানায় ওনার বাহু টোড়ে গুটি সুটি মেরে ঘুমিয়েছিলাম। উনি বুঝতে পারে আমার জ্ঞান ফিরেছে, তাই ইচ্ছে করেই ওনার বুকের সাথে আরও চেপে ধরে। আমি ভয়ে কিছু বলতেও পারছিলাম না, কারণ তখন ওনার মুখের ওপর কথা বলায় উনি থাপ্পড় মেরেছিল। এখন জ্ঞান ফিরে ওনার সাথে কথা বলা আমার সাহসে কুলাচ্ছিল না, আর না ওনার দিকে তাকানোর সাহস পাচ্ছিলাম। তাই এভাবে কিছুক্ষণ থাকার পর এটুকু বলে ওর মনে পড়ে তখনের কথা। আরিশ যুথিকে নাড়াচাড়া করতে দেখে বাহুডোর থেকে উঠিয়ে বিছানায় বসিয়ে বলল, মাথা ব্যথা করছে? যুথিকে চুপ থাকতে দেখে কপাল কুঁচকে বলল, কিছু জিজ্ঞেস করছি তো। যুথি আরিশের কথায় মাথা দুদিকে নাড়ায়, যার মানে না, মাথা ব্যথা করছে না। আরিশ যুথির মাথা নাড়ানো দেখে ওর মাথাটা মুখের কাছে এনে চুমু খেয়ে বলল, আমার অবাধ্য হবে না। যুথি আরিশের কথায় ওর থেকে সরে বিছানা থেকে নামতে নিলে আরিশ পেছন থেকে যুথিকে জড়িয়ে বলল, থাকো না একটু। বলে আরিশ মুখটা যুথির ঘাড়ের কাছে নিয়ে অসংখ্য চুমু দিতে থাকে। যুথি আরিশের এমন কাজে বিছানার চাদর খামছে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলে তুতলিয়ে বলল, আমার শরীর কাঁপছে, আমাকে যেতে দিন। যুথির তোতলানো কথায় আরিশের দিক থেকে শুধু একটা শব্দই ভেসে আসলো। উস, যুথি আরিশের এত ঘনিষ্ঠতা সহ্য করতে না পেরে আরিশকে ঠেলে সরাতে চেয়ে বলল, দয়া করে আমাকে ছাড়ুন, এটা আপনি ঠিক করছেন না। আরিশ যুথির কথায় পাত্তা না দিয়ে ওকে বিছানায় শুইয়ে হাত দুটো বিছানার সাথে চেপে ধরে, ওর উপরে উঠিয়ে ঠোঁটে চুমু খেয়ে সারা মুখে পরপর চুমু খায়। অতপর বুক বরাবর একটা চুমু খেয়ে ওর বুকে মাথা রেখেই বলল, কেন এতটা পাগল করলি আমাকে?
কেন এত ছোট দেহটাকে বারবার ছুতে মনে চায়? বলে ওকে ঘুরিয়ে আরিশের বুকের মধ্যখানে চেপে ধরে চোখটা বন্ধ করে নিঃশ্বাস ফেলে নেশাত্মক কণ্ঠে গাইতে লাগলো। আরিশ গানটা শেষ করে যুথির মাথায় আবারও চুমু খায়। অতঃপর নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করে। ওকে রুমে থাকতে বলে নিজের হাতে দুজনার খাবার একসাথে নিয়ে এসে ও নিজেও খায়, যুথিকে খাইয়ে দেয়। যুথি কিছু বলতেও পারছে না, আবারও থাপ্পড় খাওয়ার ভয়ে। এক সময় খাওয়া হয়ে গেলে আরিশ কিছুক্ষণ বিশ্রাম নেয়, অতঃপর বাহিরে বের হওয়ার জন্য রেডি হয়ে যুথির হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে। আর তখনই ফারি ওদের দেখে। যুথি ফারিকে সবটা না বলে মোটামুটি যেটুকু বলা যায় ওকে সেটুকু বলতে দুজনেই তপ্ত নিঃশ্বাস ফেলে। তাই ও প্রসঙ্গ বাদ দিয়ে আবারও বিভিন্ন কথা বলতে শুরু করে। সময়টা রাত 9:34। আরিশ আইনকে নিয়ে বাড়ি ফিরে বসার ঘরে দুজনেই ক্লান্তিতে সোফায় শরীর এলিয়ে দেয়। ওরা আসতেই মোমেনা ঠান্ডা পানি দেয়। আরিশ পানিটা শেষ করে একটা ফাইল থেকে কিছু পেপার বের করে টেবিলে রেখে বড়দের ডাকে। আরিশের ডাকে বাড়ির কর্তীরা সহ সাফওয়ান খান ও মাহমুদ খান বসার ঘরে আসেন। সবাইকে আসতে দেখে আরিশ গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের সবার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। আরিশ বড়দের ডাকতেই বাড়ির কর্তীরা সবাই আসেন। পাশাপাশি 1 ঘন্টা আগে সাফওয়ান খান, মাহমুদ খান ও রাদীপ তিনজন একসাথেই অফিস থেকে বাসায় ফিরেছে। ওনারা ক্লান্তির রেস্ট ধরেই যে যার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। তখন আরিশের ডাকে ওনারা দুজন আসলেও রাদীপ ওর রুমেই থেকে যায়। আরিশ সবাইকে বসার ঘরে আসতে দেখে টেবিল থেকে পেপারগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে গম্ভীর কণ্ঠে বলল। আরিশের গম্ভীরতা দেখে সানজিদা খান কপাল কুঁচকে বললেন, কি বলবে বাবা? আরিশ ওর মায়ের কথায় পেপারগুলো গুছিয়ে রাখতে রাখতে বলল। হ্যাঁ, যা বলতে তোমাদের ডাকা। আরিশ এটুকু বলেই স্বাভাবিক হওয়ার চেষ্টা করে মাথা চুলকে বলল। আমি বিয়ে করব। সাফওয়ান খান আরিশের কথায় ভ্রু কুঁচকে বলল। মানে তুমি কাকে বিয়ে করবে? আরিশ ওর আব্বুর কথায় ওনাকে উদ্দেশ্য করে সানজিদা খানের দিকে তাকিয়ে বলল। আম্মু 7 বছর আগে মৌয়ের সাথে আমার ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছিল। সেই মোতাবেক মৌ আমার বউ, আমার অর্ধাঙ্গিনী। আর আমি চলে যেতে আম্মু মৌকে একটা উইল পেপারে সাইন করায়, ডিভোর্স পেপার বলে। কিন্তু সেটা কোনো ডিভোর্স পেপার ছিল না, জীবনবন্দি ছিল। সেখানে লেখা ছিল আমি নিজ ইচ্ছায় জীবনবন্দি দিচ্ছি সাফওয়ান খান ও সানজিদা খানের একমাত্র ছেলে আরিশ খান ব্যতীত আমি দ্বিতীয় কোনো পুরুষকে বিবাহ করব না। সেখানে আরো অনেক লেখা ছিল, আমি শুধু মূল পয়েন্টটুকু বললাম। আরিশ এতটুকু বলে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, আমি জানি না আম্মু কেন মৌয়ের জীবনবন্দি নিয়ে সেটা কেন ডিভোর্স পেপার বলেছিল। তাই হয়তো অনেকের মনে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। আর যাদের মনে এই সংশয় আছে তাদেরকে বলা, আমি মৌকে আইনগতভাবে বিয়ে করব। আরিশের উক্ত কথায় মোমেনা খান বললেন। কিন্তু আরিশ বাবা। ওনাকে থামিয়ে আরিশ গম্ভীর কণ্ঠে বলল। দেখো মামুনি, আমি কারো থেকে মতামত চাই না। আমার বউকে আমি আইনগতভাবেও নিজের করতে চাই। আরিশের চেহারায় পরিবর্তন হতে দেখে মাহমুদ খান বিষয়টা সামলে নেওয়ার জন্য বললেন। আমি সব ব্যবস্থা করেই এসেছি, আর সবার সামনে এই মুহূর্তে আমি মৌকে বিয়ে করব। বলে আরিশ আর কারো কোনো কথা না শুনে গলা ছেড়ে যুথিকে ডাকতেই যুথি ফাড়ি গল্প রেখে দুজন দুজনার দিকে তাকিয়ে বলল। এখন আবার ডাকছে কেন? আমি কিভাবে বলবো? তুই যেখানে আমিও সেখানে। আমি যাব না বাবা। তুই থাক, আমি যাই। তুই বরং এখানে বসে থাক, ভাই এসে তোকে কোলে করে নিয়ে যাবে। আনে ফাড়ি, কি তুই জানিস না ভাইয়ের স্বভাব? ভাই নিজে ডেকেছে, সেখানে তুই যাবি না, তাহলে তো তোকে কোলে করেই নিয়ে যাবে, তাই না? ফাড়ির ঠেস মারা কথায় যুথির মুখটা বেজার করে বলল। ধুর রম্ভা, সারাদিন আঠার মতো লেগে থাকতে হবে। বলে ফাড়ি যুথি সিঁড়ি বেয়ে নিচে এসে দেখে শুধু ওরা না, ইভা, রোদ পাশাপাশি বাড়ির সবাই প্রায় এক জায়গায়। যুথি সবাইকে এক জায়গায় দেখে এক কিনারে দাঁড়িয়ে বলল। ডেকেছেন কেন? বিয়ে করতে। মানে? কিছু না, এখানে এসে বস।
ওর পাশটা দেখিয়ে গম্ভীর কণ্ঠে জ্যোতিকে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ ধমকে বলল। এখানে বসতে বললাম না? জ্যোতি আরিশের ধমক খেয়ে হালকা কেঁপে উঠে মিনমিন করে বলল। বসছি তো, অসভ্য লোক সব সময় শুধু ধমকে কথা বলে। জ্যোতি মনে মনে এসব বলে ভেঙচি কেটে আরিশের পাশে বসতে আরিশ উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে মাঝারি একটা প্যাকেট বের করে সেটা থেকে ছোট্ট একটা বক্স খুলে দুটো ডায়মন্ড রিং বের করে। জ্যোতির হাতটা নিয়ে অনামিকা আঙ্গুলে একটা রিং পরিয়ে পাশাপাশি প্যাকেট থেকে একটা হীরের বালা বের করে ওর হাতে পরিয়ে দিয়ে বলল। নে, এটা তোর পরীক্ষার গিফট। বলে অন্য রিংটা ওর সামনে ধরে। জ্যোতি হাতের রিং ও বালাটা দেখতে দেখতে বলল। পরীক্ষা তো শেষ, এখন গিফট? যাই হোক, আপনাকে ধন্যবাদ। আর এটা আমার আঙ্গুলে পরিয়ে দে। আপনি পরে নিলেই তো পারেন। ওর কথায় আরিশ রাগের দৃষ্টি দিয়ে তাকাতেই জ্যোতি আরিশের হাত থেকে রিংটা নিয়ে পরাতে নিলে আরিশ ওর অনামিকা আঙুলটা সামনে ধরতেই জ্যোতি টুক করে পরিয়ে দিল। জ্যোতি রিংটা পরিয়ে দিতেই আরিশ একবার সেটা দেখে পেপারগুলো ওই দিকে এগিয়ে দিয়ে বলল। এগুলোতে সাইন কর। জ্যোতি আরিশের গম্ভীরতা দেখে ভয়ে ভয়ে বলল। এগুলো কিসের পেপার? সাইন করতে বললাম না তোকে? জ্যোতি আরিশের ধমক খেয়ে মাথা নিচু করে বলল। করছি তো। বলে প্রথমের একটা পেপারে সাইন করে আরিশের সামনে দিতেই আরিশ বলল। তোকে একটাই সাইন করতে বলেছি, সবগুলোতে সাইন কর। জ্যোতি আরিশের পরপর ধমক খেয়ে সবগুলো পেপারে সাইন করে। আরিশের কাছে দিতেই আরিশ পেপারগুলো নিয়ে সেগুলোতে সাইন করতে করতে বলল। বয়স কত তোর? জ্যোতি আরিশের এমন প্রশ্নে মনে মনে বিরক্ত নিয়ে বলল। আপনি জানেন না? তোর থেকে জানতে চাইছি। সই শেষ করে ওর দিকে কড়া দৃষ্টিতে তাকাতেই দেখে জ্যোতি ঢোক গিলে একবার সবার দিকে আর চোখে তাকিয়ে বলল। এভাবে তাকানোর কি আছে, বলছি তো। হুম। 16 শেষ হয়ে 17 বছর চলছে। ও, তুই তো এসএসসি পরীক্ষা দিয়েছিস। তাহলে বলতো মেয়েদের কিংবা ছেলেদের বিয়েতে কি বলতে হয়? জ্যোতি একবার সবার দিকে তাকাচ্ছে তো একবার আরিশের দিকে তাকাচ্ছে। ওর মাথায় আসে না আরিশ ভাই সবকিছু জেনে শুনে ওর কাছে জিজ্ঞেস করছে কেন। ও কিছু বলতেও পারছে না থাপ্পড় খাওয়ার ভয়ে। এসব ভেবে বিরক্তি নিঃশ্বাস ফেলে বলল। এটা কে না জানে, উভয় পক্ষকেই কবুল বলতে হয়। কি বললি? বুঝলাম না। কবুল বলতে হয়। জোরে বল। আরে বাবা, কবুল বলতে হয়। আলহামদুলিল্লাহ, তুই তো বিয়ে সম্পর্কে ভালোই জানিস, যে উভয় পক্ষকে 3বার কবুল বলতে হয়। এতটুকু বলে আরিশ পেপারগুলো গুছিয়ে ফাইলে রাখতে রাখতে বলল। মো, তোর কাজ শেষ, তুই তোর রুমে যা। বলে ফাড়ির দিকে তাকিয়ে বলল। ফারি, ওকে নিয়ে যা। আরিশের কথাটা বলতে মিনিট শেষ হওয়ার আগেই জ্যোতি হাফ ছেড়ে উঠে দাঁড়িয়ে ফাড়িকে নিয়ে উপরে চলে গেল। ওরা যেতেই আরিশ সবার দিকে তাকিয়ে বলল। ব্যাস, আবারও 3 কবুল, পাশাপাশি আইনভাবে মৌ আমার হয়ে গেল। এখন আশা করি কারো মনে কোনো দ্বন্দ্ব নেই মৌকে নিয়ে। আর হ্যাঁ, আজ থেকে মৌ আমার সাথে আমার রুমে থাকবে। বলে উঠতে নিলে মেহজাবিন খান ভ্রু কুঁচকে বললেন। ওকে বিয়ের বিষয়টা বললে না কেন? এই মুহূর্তে ঝামেলা চাই না, তাই। বলে সিঁড়ি পর্যন্ত যেতেই সানজিদা খান বললেন। তোমার কথা বুঝলাম না। আরিশ যেতে নিয়েও মায়ের কথায় দাঁড়িয়ে বলল। থাক না কিছু বিষয় আমার আর মৌয়ের মধ্যে, তোমাদের কাছে তো বিয়েটা ক্লিয়ার করেই দিলাম। বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওর রুমে চলে যায়। এতক্ষণ যা হচ্ছিল সবাই চুপচাপ দেখছিল, কারণ কেউ কিছু বললেও আরিশ যা করতে চাইছিল সেটা এমনিতেও করত, আর না বললেও করত। আরিশ চলে যেতে সাফওয়ান খান নিঃশ্বাস ফেলে বললেন। ও যেটা নিয়ে ভালো থাকছে থাকুক, শুধু ও স্বাভাবিক থাকলেই শান্তি। কারণ আজ হোক কাল হোক জ্যোতির সাথে ওর বিয়েটা দিতেই হতো। ওনার কথায় মাহমুদ খান বললেন। ওনাকে শেষ করতে না দিয়ে সাফওয়ান খান বললেন। ও যেটা নিয়ে থাকতে চাইছে থাকুক, আর ভবিষ্যতে যদিও আনুষ্ঠানিকভাবে কিছু করতে চায় তখন না হয় করা যাবে।
বলে একবার মাহমুদ খানের দিকে তাকিয়ে ঘাড়ে হাত রেখে রুমের দিকে চলে যান। সাফওয়ান খান চলে যেতেই সবাই যে যার মতো রুমে চলে যায়, কারণ যেখানে ওনারা মেনে নিয়েছেন সেখানে মহিলারা কি বলবে। তাছাড়া খানবাড়ির একটা রেওয়াজ আছে, ছেলে মেয়েদের ইচ্ছেকে মর্যাদা দেওয়া হয়, নিজেদের ইচ্ছে কারো উপর জোরে করে চাপিয়ে দেওয়া হয় না। সাফওয়ান খান আরিশের সাথে জুথিকে সেই 7 বছর আগেই মেনে নিত, যদি আরিশ ওভাবে বেপরোয়া হয়ে না উঠত। আরিশ তখন রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শরীর এলিয়ে দিতেই ওর ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিতেই দেখে হোয়াটসঅ্যাপে কল এসেছে। সেখানে একটা নাম জলজল করে ভেসে উঠছে, ছোটু। ছোট নামটা দেখে আরিশ ক্লান্ত শরীর নিয়ে উঠে বসে ফোনটা রিসিভ করে মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম ছোটু। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ ভাইয়া? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আই এম ফাইন বাই। আরিশ লুসিয়ানকে বারবার ভাইয়ের জায়গায় বাইয়া বলতে দেখে নাক মুখ কুঁচকে বলল, এই, তোরে না বলেছি বাংলা না শিক্ষা আমার সাথে কথা বাংলা বলবি না? ওরে আমি বাংলা তো শিখিলাম। অরে না, আরে হবে শব্দটা। আর শিখালাম না, শিখালাম। এই তো হইলে। আবার ভুল শব্দ বললে। ভাইয়া তুমি? আবার শব্দটা ভাইয়া হবে। সরি ভাইয়া। এবার ঠিক আছে। ভাবছি তোকে খাঁটি বাঙালি একটা মেয়ের সাথে বিয়ে দেব, তারপর যদি তুই ইংলিশ ছেড়ে বাংলা ভাষা শিখতে পারিস। নো ভাই, আমি বাঙালি মেয়ে বিয়ে করব না। ওরা অনেক মোটো হয়, দেখতেও তেমন সুন্দর না। আর বউ যদি দেখতে সুন্দর না হয়, মোটো হয়, তাহলে বউকে কুলে নিয়ে ঘুরবো কীভাবে? লুসিয়ানের ডিজিটাল বাংলা শুনে আরিশ চোখ দুটো ছোট ছোট করে বলল, তোর উক্তি শুনে আমার সন্দেহ হচ্ছে আমি বাঙালি মেয়ে বিয়ে করে ভুল করলাম কিনা। আরিশের কথায় লুসিয়ান কেবলামার্কা হাসি দিয়ে বলল, যেখানে আরিশ খান সেখানেই বাজিমাত। সে কিনা পারফেক্ট লাইফ পার্টনার পাবে না। হনো ভাই, তোমার লগে এই 7 বছরে অনেক কথা হয়েছি। এখন আমার মায়ের মতো ভাবিরে দেহাও দেখি। আরিশ লুসিয়ানের কথায় শ্বাস ছেড়ে বলল, ওয়েট কর, আমি ডাকছি। বলে জুথিকে ডাকতেই 2 মিনিট পরে জুথি বিরক্ত হয়ে রাগে ফুঁসতে ফুঁসতে আরিশের রুমে এসে কপাল কুঁচকে বলল, সারাদিন মৌ মৌ কি, হ্যাঁ একটু পরপর মৌ। জুথিকে এভাবে কথা বলতে দেখে আরিশ ফোনটা বিছানার ওপর রেখে ওর দিকে এগোতে এগোতে শয়তানি হাসি দিয়ে বলল, মন সারাক্ষণ শুধু তুই তুই করে, তুই তুই করে। জুথি আরিশকে গান গাইতে দেখে মনে মনে রাগে ফুঁসে। এই বদলোক সবসময় ওকে ডেকে হয়তো গান, নয়তো চুমো, আর নয়তো থাপ্পড় এসব করার জন্য। জুথি দাঁতে দাঁত চিপে কোমরে হাত দিয়ে কিছু বলতে নেবে, তার আগেই আরিশ জুথিকে ঘুরিয়ে বিছানার উপর ফেলে জুথির উপরে উঠে জুথির হাত দুটো বিছানার সাথে চেপে ধরতে জুথি আরিশের ভর নিতে না পেরে দম আটকে বলল, আল্লাহ গো, মুই মনে হয় মরেই যাবো। এটা কি? আমার উপর থেকে সরেন। আরিশ জুথিকে চোখ মুখ খিচে কথাটা বলতে দেখে জুথির কানের লতিতে কামড় দিয়ে ফিসফিস করে বলল, একটু আগে যেভাবে বললি আবার একটু বলতো। ওরে বাবা, ওরে বাবা গো, কানটা আমার শেষ। আরিশ জুথিকে ওভাবেই কোলের ভিতর আঁকড়ে নিয়ে উন্মুক্ত গলায় যখন চুমু খেতে যাবে, তখন বিছানায় রাখা ফোনে লুসিয়ানের ও ভাই ডাক শুনে জুথির থেকে সরে বিছানায় বসে জুথিকেও একটানে ওর পাশে বসিয়ে ফোনটা হাতে নিয়ে বলল, ছোটু ডাক্তার দেওয়ার আর টাইম পেল না মনে? আরিশ লুসিয়ানের কথায় রাগে নিঃশ্বাস ফেলে বলল, কিছু না গাধা। ভাই তুমি আমায় গাধা বললা? বলবো না তো কি করব, তোর বাংলা শুনে আমার মাথা ঘুরছে। লুসিয়ান আরিশের কথায় কেবলামার্কা হাসি দিয়ে বলল, ওই তো একটা হইলেই হইল। তুমি ভাবির কাছে ফোনটা দাও তো। আরিশ লুসিয়ানের কথায় নাক মুখ কুঁচকে ফোনটা জুথির কাছে দিয়ে বলল, ওদের সাথে কথা বল। জুথিকে ফোনটা নিতে সংকোচ বোধ করতে দেখে আরিশ ইশারায় ফোনটা নিতে বললেই জুথি ফোনটা নিয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি। এতটুকু বলে লুসিয়ান ম শব্দটায় আটকে যায়। অতপর ভ্রু চুলকে বোকা হেসে বলল, তুমি তো অনেক সুন্দর দেখতে। লুসিয়ানের কথায় জুথি আরিশের দিকে তাকাতেই আরিশ ফোনটা ছো মেরে ওর হাত থেকে নিয়ে বলল,
ও তোর সম্পর্কে কি হয় মনে আছে তো? আরে মনে আছে। দাও তো বাবির কাছে। আরিশ ফোনটা জ্যোতির কাছে দিতে লুসিয়ান গলা খাকারি দিয়ে বলল, তুমি কি বাঙালি মেয়ে? সত্যি বলবা? জি, আমি খাঁটি বাঙালি। তুমি সাধারণ কোনো বাঙালি নয়লা, তুমি আমার মন খারা এক বাঙালি। জ্যোতি লুসিয়ানের কথা শুনে ফিক করে হেসে দিল। জ্যোতিকে হাসতে দেখে লুসিয়ান চোখ বড় বড় করে বলল, ওমা, তোমার দেখি গালে টুল পড়ে। আমি তো জানতাম বাঙালি মেয়েরা মুটো হয়, এখন দেখছি বাঙালি মেয়েরা তো অনেক সুন্দর। বলে আরিশকে ডেকে বলল, ভাই, ও ভাই, বল। ভাই, আমি তোমার বউয়ের মতো সুন্দর মেয়ে বিয়ে করব। তাহলে তো তোকে বাঙালি মেয়ে বিয়ে করতে হবে। ভাই, তোমার বউয়ের মতো বাঙালি মেয়ে বিয়ে করতে রাজি। ও আরও কিছু বলবে তার আগেই ইন্দ্রিরা তাইনিন লুসিয়ানের থেকে ফোনটা নিয়ে বললেন, তুই পরে বাঙালি মেয়ে বিয়ে করিস, এখন আমি একটু মেয়েটার সাথে কথা বলি। একটু থেমে আবার বললেন, কেমন আছো সোনা মা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ফাইন আম্মু। আমিও তো বলি, ছেলে ছুটে দেশে গেল কেন? মানে? আরে, ওনার কথা শেষ করার আগে ওনার স্বামী জিয়াং লুইজি গান টার্নার ওনার থেকে ফোনটা নিয়ে মধু কণ্ঠে বললেন, এই যে ছোট মামুনি, হাউ আর ইউ? জি আলহামদুলিল্লাহ। এই বাবাইটাকে জিজ্ঞেস করবে না? জি, আপনি কেমন আছেন? আই এম অলমোস্ট ফাইন ছোটমা। ওনার কথার সাথে আরও কিছুক্ষণ কথা বলে আরিশের সাথে দু একটা কথা বলে ফোন রাখতেই জুথি কৌতূহল নিয়ে বলল, আরিশ ভাই, ওনারা কে? আরিশ জুথির প্রশ্নে ভ্রু কুঁচকে বলল, ওনাদের বিষয় তোকে কেউ বলেনি? জুথি মাথা দুপাশে নাড়ালো, যার মানে না, তাকে কেউ এ বিষয়ে বলেনি। জুথিকে না করতে দেখে আরিশ বলল, ওনারা আমার মামুনি, বাবাই হন। ওনাদের সাথে আপনার কিভাবে পরিচয় হলো? জুথির এমন প্রশ্নে মনে পড়ে সেই 7 বছর আগের ঘটনার কথা, যখন আরিশ সুইজারল্যান্ড গিয়েছিল 2 মাসও ঠিক করে পূর্ণ হয়নি। ফ্ল্যাশ, এমন এক দিনে রাতের বেলায় আরিশের মনটা বিষণ্ণতায় ঘিরে আরিশকে অস্থির করে তুলছিল। তার মুখে এক নজর দেখার তৃষ্ণায় আরিশ কোনোভাবেই নিজেকে ঘরবন্দি করে রাখতে পারছিল না। তাই এক মুহূর্তেই এই পরিস্থিতি থেকে স্বাভাবিক হওয়ার জন্য প্রকৃতির হাওয়া দরকার। তাই কোনো রকম একটা টি শার্ট গায়ে জড়িয়ে সিগারেট মুখে পুড়ে বাসা থেকে বের হয়। একটা নির্জন নিরিবিলি লেকের কাছে বসে পেছন দিক থেকে চুলগুলো মুঠো করে ধরে, আকাশের দিকে অশান্তভাবে চেয়ে রইল। এভাবে যে ও কতক্ষণ কলঙ্ক গায়ে জড়ানো চাঁদের দিকে চেয়েছিল, সময়টা হয়তো ওর স্মরণে আসলো না। ওর মনে কোনো অনুভূতিও হলো না, শুধু ফ্যালফ্যাল করে চেয়ে রইল দূরবিহীন জল করা গোল চাঁদের দিকে। হঠাৎ ওর কানে কয়েকজন লোকের চাপা কণ্ঠ, পাশাপাশি কারো গোড়ামির আওয়াজ শুনে ভ্রু কুঁচকে আসে ওর। শব্দের উৎস খুঁজতেই চাঁদের দিক থেকে চোখ সরাতেই তাতে কেমন ঝাপসা দেখল। এটা তো হওয়ারই কথা। চোখ যদি একদিকে নির্দিষ্টভাবে তাকিয়ে থাকে, পর মুহূর্তে অন্যদিকে তাকালে কেমন ঝাপসা লাগবে, এটাই স্বাভাবিক। আরিশ চোখ দুটো হাত দিয়ে মুছে স্বাভাবিক করতেই শব্দটা যেন ক্রমশই বেড়ে যাচ্ছে। আরিশ এমন শব্দে আশেপাশটা তাকালো, তবে ওর চোখে কিছুই বাদ না। তাই উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে উচ্চারণ করল, কে? ওর একটা শব্দ যেন পুরো লেকটা কেমন নিস্তব্ধ হয়ে গেছে। এটা দেখে আরিশ কেমন চোখ দুটো ছোট ছোট করে বাঁকা হাসলো। এমন সময় ওর মাথা বরাবর পেছন থেকে কেউ হকস্টিক দিয়ে আঘাত করতে যাবে। ঠিক সেই সময়টাই আরিশ ব্যাগভাবে হকস্টিকটা ধরে এক টানে লোকটাকে সামনে এনে ঘাটটা কাত করে বলল, কুত্তার করি জানিয়ে পেছন থেকে আঘাত করা বন্ধ কর, শুয়োরের বাচ্চা। চোখ দুটো রক্ত আভা করে আরিশ হকস্টিক এতটাই জোরে চেপে ধরেছে যে সামনে থাকা লোকটার হাত কিছুটা বাঁকিয়ে যায়। লোকটার মনে হচ্ছিল আরিশ হকস্টিকটা না ছাড়লে হয়তো ওনার হাতটা এখনই ভেঙে যাবে। হলো তাই। আরিশ হকস্টিকটা আরেকটু বাঁকিয়ে ধরতেই লোকটার হাতটা মুহূর্তেই ভেঙে যায়। তারপরেও আরিশ লোকটাকে ছাড়ছে না বলে লোকটা চিৎকার করে বলল, লোকটার ডাকে ওখানকার কিছু স্থানীয় লোক হাতে হকস্টিক নিয়ে হাজির হতেই আরিশ বাঁকা হেসে বলল, ও তার মানে তোর পরিকল্পনা মাফিক এমন নির্জন ঝঞ্ঝাটহীন লেকে এসেছিস?
বলে ধরে রাখা লোকটার হাত ছেড়ে দিতেই একটা লোক বলল, I did not understand the Bangla language, and we did not come here to kill you, but someone else. Don't get involved with us, or else you will die too. আরিশ লোকটার কথায় বেঞ্চটায় বসে শয়তানি হাসি দিয়ে হাঁটুর উপর ভর দিয়ে বলল, Oh, really? Then go on. How are you gonna kill me? With a hawk stick or with gun shoot? আরিশের ভাবমূর্তি দেখে লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে একজন বাংলা ভাষায় বলল, লোকটার এমন কথায় আরিশ গর্জে উঠে তেড়ে গিয়ে বলল, কেন মারবি না আমায়? এই তো বললি তোদের কথা না শুনলে আমি মারা পড়বো। লোকটার কলার ধরে বলল। 20 বছরের ছেলে আরিশের এমন গর্জে কথা বলা দেখে লোকগুলো কিছুটা ভয় পেয়ে যায়। অতঃপর একে অপরের দিকে তাকিয়ে ইংলিশ বাক্যে বলল, Take Gianluigi Gunter with you, or else the boss will punish us for this. বলে চলে যেতে নিলে আরিশ লোকটার কলার পেছন থেকে চেপে ধরে বলল, Who is Gianluigi Gantner? আরিশ লোকগুলোকে কোনো কথা বলতে না দেখে কলার ছেড়ে নিচ থেকে হকস্টিকটা হাতে নিতেই লোকগুলো একে অপরকে তাগিদ দিয়ে দৌড়ে পালালো। আরিশ লোকগুলোকে পালাতে দেখে হকস্টিকটা শব্দ করে মাটিতে ফেলে লোকগুলোর যাওয়ার দিকে তাকিয়ে বলল, এইসব ছাগলের পুত কি ঝামেলা করতে পৃথিবীতে পয়দা হয়? বলে বিরক্তি নিঃশ্বাস ফেলে চলে যেতে নিলে ওর মনে পড়ে ওরা কোনো একটা লোককে মারার কথা বলছিল। এটা মনে হতেই আরিশ ঠায় দাঁড়িয়ে পড়ে। অতঃপর আশপাশটা তাকিয়ে কাউকেই দেখতে পেল না। তাই আরও কিছুটা সামনে আসতেই দেখে একজন লোক মারাত্মকভাবে মাটিতে রক্তাক্ত অবস্থায় গোংড়াচ্ছে। মনে হচ্ছে ওনার হাত পা পাশাপাশি মাথা থেকে যেন রক্তের স্রোত নামছে। ওনার পাশেই এক তরুণ জ্ঞানহীনভাবে পড়ে আছে, যাকে দেখে আরিশের মনে হলো বয়স হবে হয়তো 18। আরিশ ওদের রক্তাক্ত অবস্থায় দেখে হাঁটু ভাঁজ করে ওনাদের পাশে বসতেই রক্তাক্ত লোকটার কাপা কণ্ঠে শুনতে পেল, Leave my son alone, please don't take this life. আরিশ স্থির দৃষ্টিতে লোকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে উঠে দাঁড়িয়ে সিগারেট মুখে পুরে একটা ক্যাব লেক লোকেশন অনুযায়ী বুক করল। কিছু সময় যেতেই ক্যাব আসতেই আরিশ ক্যাব ড্রাইভারকে সাথে নিয়ে ওনাদের গাড়িতে উঠিয়ে হসপিটাল নিতে বলে চলে আসতে নিলে ড্রাইভার আশ্চর্য নয়নে ইংলিশ বাক্যে বললেন, It seems you are the patient. Where are you going? ওনারা আমার কিছু হন না, আপনি ওনাদের নিয়ে যান। বলে একটা কার্ড বের করে দিয়ে বলল, কার্ডে নাম্বার আছে, ব্যাংকে গিয়ে কল করবেন, আমি বলে দেবো যত টাকা লাগে এখান থেকে নিয়ে যাবেন। ড্রাইভার লোকটা আরিশকে বাংলা বলতে দেখে কিছুটা খুশি হয়ে বলল, আপনি নিশ্চয়ই বাঙালি। হুম। দেখুন, আমি একা ওনাকে নিয়ে যেতে পারবো না। আপনি যদি সাথে যান তাহলে আমি ওনাদের নিব, আর নয়তো আমি চলে যাব। আরিশ পড়ল মহা ঝামেলায়। একে তো এসব একদমই পছন্দ না, কারোর সাথে আদিক্ষেতা করা, এর উপর লোকটার বাড়াবাড়ি, তাই বিরক্তি নিয়ে বলল, ওকে চলেন। 3 দিন 3 রাত পর জ্ঞান ফিরল তরুণ ছেলেটির। এই 3 দিন স্লাইনের উপর জীবন বেঁচেছিল তার। আজ জ্ঞান ফিরতেই প্রথমেই বাবাকে খুঁজল। ততক্ষণে মাথায় চাপ পড়তেই নাক মুখ খিচে মাথা চেপে ধরতেই আরিশ স্বাভাবিক বিরক্তি নিয়ে রুমে ঢুকে কেবিনের একটা চেয়ার টেনে বসে সোজাসাপটা কণ্ঠে বলল, লুক অ্যাট মি, কেমন লাগছে তোমার এখন? লুক অ্যাট শব্দটা শুনে মাথা চেপে ধরে পাশে তাকালো, তবে বাংলা ভাষায় বলা কথাটুকু সম্পূর্ণ বুঝল না। তরুণটিকে কেমন চোখে তাকাতে দেখে আরিশ বলল, ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি? আরিশের কথায় তরুণ ছেলেটি মাথা দুদিকে নাড়িয়ে বোঝালো সে এই ভাষা বোঝে না। অতঃপর মুখে বলল, I understand somewhat. আরিশ ছেলেটার কথায় ইংলিশ বাক্যে বলল। কেমন লাগছে এখন তোমার? আরিশের কথায় ছেলেটি মাথা চেপে ধরে ইংলিশ বাক্যে বলল, একদমই দুর্বল লাগছে, মাথা ঝিমঝিম করছে দাদাভাই। আরিশ ছেলেটার সভ্য শান্ত ব্যবহার দেখে কুঁচকানো কপাল স্বাভাবিক করে বলল, How old are you? And what is your name? লুসিয়ান, 18 years old. বলে ওর আশপাশটা ভালো করে দেখে ইংরেজিতে বলল, দাদাভাই, এটা কি কোনো হসপিটাল? আর আমার বাবা কোথায়? তোমার বাবা আইসিইউতে আছে। আরিশের কথা শুনে লুসিয়ান কপাল কুঁচকে ইংরেজি বাক্যে বলল।
কি হয়েছে আমার বাবার? আরিশ লুসিয়ানকে উত্তেজিত হতে দেখে গম্ভীর কণ্ঠে বলল। তোমার বাবা কোমায় আছেন। আরিশের কথা শুনে লুসিয়ান কিছু বলবে এমন সময় ইন্দ্রিয়া তাইনিন তাড়াহুড়ো করে কেবিনে ঢুকে ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে ইংরেজি বাক্যে বলল। তোর জ্ঞান ফিরেছে বাবা? আল্লাহ অনেক মহান, আমার কোলে আমার হীরাকে ফিরিয়ে দিয়েছে।